স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শালা এখনো কার জন্য অপেক্ষা করে আছি? এই 2 বছর তো কলি কলি করে মাথা খারাপ করে ফেলেছি। ঘুম আসতো না বলে কত রাত নেশা করেছি শুধু ওকে ভুলবার জন্য। তবুও তো ওকে ভুলতে পারতি না। নেশাগ্রস্ত হয়েও কলিকে এনে দেওয়ার জন্য জিদ করতি। তোর কলির প্রতি ভালোবাসার পাগলামি আমি দেখেছি। তাই তো এবার বললাম কলিকে মনের কথা বলে দে। বয়সের যে ব্যবধানটার কারণে তুই কলি থেকে দূরে সরে গিয়েছিলি তা তোর ভালোবাসার সামনে খুবই নগণ্য শুভ। তাহলে কেন বলিসনি? শুভ কিছুক্ষণ নিঃশব্দ থেকে ছাদের রেলিংয়ে দুহাত দিয়ে আকাশটার দিকে তাকিয়ে বলে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি কলির কীরকম ফিলিংস কাজ করছে। ছোট যে বাচ্চাটা আমার আগে পেছে ঘুরতো, সে মেয়েটা এত বড় হয়ে গেছে জানিস, আর আমার কল্পনার থেকেও সুন্দর হয়ে গেছে। আগে তো মায়া পড়েছিল, যার মায়া জালে আমি আবদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওর মায়া আর সৌন্দর্য দুটোই বেড়ে গেছে। আর বড় হবার পর ওকে আমায় ভুলে গেছে নাকি এখন আমায় স্মরণ করে, সেটা জানা আমার দরকার। আমি যে ওর জন্য পাগল হয়ে যাচ্ছি তা বলার আগে ওর মনের কথাটা আমি জানতে চেয়েছিলাম। শুভ কিছুক্ষণ নীরব থেকে আবার বলতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি কথাটা খুব হালকা না। প্রথম দেখাতে চোখে চোখ রেখে হাতে হাত রেখে স্বপ্ন দেখেই বলে ফেলা যায় না আমি তোকে ভালোবাসি। প্রথম দেখা, প্রথম ভালোবাসা, স্পর্শ, সবই ভালোবাসার রাস্তা, যা এক সময় এক হয়ে মিলিত হয়ে ভালোবাসায় রূপ নেয়। আর তখন কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। কিন্তু অনেক সময় আমার মতো যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, তাদের ভেতর একটা পাখির ছটফট করে। জানিস ফাহিম, সেই পাখিটার নাম কি? মন পাখি। মন পাখির কাছে আমরা সবাই হেরে যাই। সবাই বুঝলাম তুই আজকাল কাব্য হয়ে গেছিস, কিন্তু যার জন্য এত ভালোবাসা তার কাছে গিয়ে কি করে জানতে পারলি? শুভ ফাহিমের দিকে তাকিয়ে মুখে এক প্রশস্ত হাসি দিল, যার রহস্য ফাহিম বুঝতে পারল না, তাই ক্যামেরাকান্তের মতো শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তা বুঝতে পেরে ফাহিমের দু কাঁধে হাত রেখে বলল, জানিস দোস্ত, কলিও আমাকে সীমাহীন ভালোবাসে। 2 বছর ওর থেকে দূরে থাকার পরও আমার পিচ্ছে আমাকে ভুলে নাই, বরং আমাকে ওর সারা হৃদয়ে বিচরণ করে রেখেছে। আমি ওর চোখে আমাকে না পাওয়ার কষ্ট দেখেছি। সত্যি বলছি, ওর কষ্ট দেখে আমার ভেতরটা কি যে শান্তি লেগেছে তোকে বোঝাতে পারবো না। আমি এতটা বছর যে প্রেমময় তৃষ্ণায় ভুগেছি, কলিও সেই প্রেমময় তৃষ্ণা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমার পিচ্ছিটা আমাকে ভালোবাসে। কলির ভেতরের বাইরে অন্তরের সব জায়গায় এই শুভর বসবাস। কিন্তু জানিস না, আমি একটা জিনিস খুব খারাপ করে ফেলেছি, তাই এই নিয়ে একটু চিন্তিত হচ্ছি। কি করেছিস শুভ? ফাহিম চিন্তিত হয়ে। এরপর শুভ কলিকে কি কি বলেছে সব বলল ফাহিমকে। দোস্ত, কলির যে বয়স সেই বয়সটা খুবই ভয়ঙ্কর। ভালো মন্দ দিক বিদিক বিবেচনা করার মতো বয়স ওর হয়নি। আমার ভয় হচ্ছে আবেগে পড়ে আবার ভুল কিছু না করে ফেলে। ফাহিমের কথা শুনে শুভ আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আমি জানি তুমি আর ফিরবে না, ধরবে না আমার হাত, তবুও ছিলাম এতদিন তোমার অপেক্ষায়। কারণ এই অপেক্ষায় যে অনেক শান্তি পেতাম, স্বস্তি পেতাম আমি। কিন্তু আজ যে সবটা শেষ, তোমায় ফিরে পাওয়ার আশাটাও এখন আর করা যাবে না। মনের কষ্টটা বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেছে শুভ ভাই, আমি আর সইতে পারছি না। কিছুক্ষণ আগে কলি কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে এসব মনে মনে বলে যাচ্ছে। বলতে বলতেই কলি অজানায় ঘুমের দেশে পাড়ি জমালো। এদেশ থেকে বের হতে কলি পারবে কিনা জানা নেই, কিন্তু এখন ওর মন যে শান্তি চায়, তাই শান্তির খোঁজে এমন ভুল ডিসিশন কলি নিয়ে নিল। হয়তো শুভর সাথে আর দেখা নাও হতে পারে, হয়তো কলি ফুল হবার আগে ঝরে যাবে। কিশোরী বয়সটাই এমন, এই বয়সে কিশোর কিশোরী না শব্দটা শুনতে নারাজ। জীবনের সবচেয়ে ভুল ডিসিশনগুলো এই বয়সেই বেশি নেওয়া হয়, কারণ মানুষ এই বয়সেই কারণ আবেগ খুব বেশি কাজ করে তাদের মধ্যে। আর আবেগে পড়ে কিশোর কিশোরীরা ভালো মন্দ কিছুই বিবেচনা করতে পারে না। ইনা, মাহির আর শুভর ছোট বোন রিহা শুভর রুমে বসে গল্প করছে, আর শুভ বসে বসে ফোন টিপছে আর কলির কথা চিন্তা করছে। কেন জানি মনটা খুব অস্থির হয়ে পড়েছে। অর্পাও শুভ রুমের দিকে যেতে নিলে
কেউ একজন অর্পার হাতটা ধরে টান দিয়ে অন্য রুমে নিয়ে হাজির। অর্পা কিছুটা ভয় পেয়ে গেলেও হাত ধরা লোকটাকে দেখে ভয়টা দূর হয়ে যায়, কিন্তু রাগটাকে বেড়ে যায়। ফাহিম অর্পার কোমরকে শক্ত করে ধরে নিজের সাথে চেপে রেখেছে। বউর সাথে রোম্যান্স করতে মানে লাগে না আফজান। ফাহিম অর্পার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। কত অর্পা, আর কত আমাকে শাস্তি দিবে? প্লিজ অর্পা, এবার তো ক্ষমা করো। আমি ক্লান্ত, আমি পিপাসিত তোমার ভালোবাসার। ফাহিম অর্পার কাঁধে একটা ডিপ কিস করলেন। অর্পা কেঁপে ওঠে, দুহাত দিয়ে ফাহিমকে সরানোর চেষ্টা করে, কিন্তু ফাহিমকে এক কদমও সরাতে পারে না। বরং অর্পার কোমর এক হাত দিয়ে নিজের সাথে আরও চেপে ধরে ফাহিম আরেক হাত দিয়ে অর্পার ঘাড়ের চুলগুলো ধরে অর্পার মুখটা কাছে টেনে নিয়ে অর্পাকে ঠোঁটকে নিজের আয়ত্তে করে নেয়। অর্পা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়। অর্পা বুঝতে পারে ফাহিমের ছাড়ার ইচ্ছা না হলে ও আর কিছুই করতে পারবে না। ফাহিম অনেক দিনের তৃষ্ণা মিটাচ্ছে নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে। হোক না তা জোর করে, তাতে কি, তার ভালোবাসার কোনো ত্রুটি নেই। কিন্তু অর্পাই বুঝতে চায় না। অনেকক্ষণ পর ফাহিম অর্পাকে ছেড়ে দেয়। অর্পা ছাড়া পাওয়ার সাথে সাথে চলে যেতে নিলে ফাহিম এক হাত ধরে ফেলে বলে, এখনো সময় আছে অর্পা, ভালোবাসা মানুষকে কাছে টেনে নাও, তা না হলে অনেক দেরি হয়ে যাবে একদিন। ফাহিম চলে যায় নিজ বাসায়, আর অর্পা ওখানেই দাঁড়িয়ে থেকে নীরবে চোখের জল ফেলছে। কেন ফাহিমকে ক্ষমা করতে পারছে না অর্পা নিজেও জানে না। অনেক বড় অপরাধ তো করেনি, ভালোবাসার মানুষটাকে পেতে হয়তো কিছু মিথ্যে বলেছে ফাহিম, আর এটাই ফাহিমের দোষ। সকালে কলির মা নামাজ পড়তে ওঠে। নামাজ শেষে মেয়েকে একবার দেখতে আসে। কলি ঘুমিয়েছিল। মেয়েকে দেখে রুম থেকে বের হতে নিলে হঠাৎ মেঝের দিকে চোখ পড়ে। মেঝের দিকে চোখ পড়ে ওষুধের খালি প্যাকেট তুলে হাতে নিয়ে দেখে ঘুমের ওষুধ। কলির মা খুব ভালো করে চিনতে পারে, কারণ এই ওষুধগুলো কলির মায়ের, যা ডক্টর কিছুদিন আগে দিয়েছিল। কারণ কলির মায়ের ঘুমের সমস্যার কারণে প্রচুর মাথা ব্যথা করত। অনেকগুলো ওষুধ দিয়েছিল, কিন্তু এখন খালি। কলির মা ফাহমিদা বেগম কাঁপা কাঁপা হাতে কলিকে ডাকতে লাগলো। এভাবে অনেকক্ষণ ডাকার পরও যখন কলি উঠছে না, তখন ফাহমিদা বেগম চিৎকার করে কাঁদতে লাগলো। চিৎকার শুনে কলির বাবা দৌড়ে এসে ফাহমিদার কাছ থেকে সব জানতে পেরে মেয়েকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল তাড়াতাড়ি। শুভ সারা রাত ঘুমায়নি। ভোর রাতে কেবল মাত্র যখন ওর চোখ লেগে এসেছিল, হঠাৎ ফোনটা বেজে ওঠে। এত সকালে ফোন ধরার কোনো ইচ্ছে নেই শুভর, তাই নাম্বারটা না দেখে কেটে দিয়েছিল। কিন্তু বারবার ফোনটা বেজেই চলেছে। শুভ খুব বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে ঘুম ঘুম চোখে তাকালো। আর এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছে। নাম্বারটা দেখে শুভর ঘুম উবে গেল। তাড়াতাড়ি কলটা রিসিভ করে যা শুনতে পেল তা শোনার জন্য শুভ রেডি ছিল না একদম। মাথাটা যেমন ঘুরে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল ফ্লোরে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে আবার তুলে ফোনটা কানে নিয়ে শেয়ার হলো ঘটনার সত্যতা যাচাই করতে। প্রমাণ পেয়ে 1 সেকেন্ডে শুভ ওয়েট না করে গাড়ির চাবি আর মানিব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে নিলেই ছোট মার সামনে পড়ে যায়। শুভ, তুই এত সকালে ঘুম থেকে উঠলি? আজ সূর্য কোন দিকে উঠেছে? ছোট মা খেয়াল করলো শুভ খুব বিচলিত। শুভ, এই শুভ, কি হয়েছে বাবা? তোকে এমন দেখাচ্ছে কেন? শুভ ছোট মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ছোট মা কলির প্রতি শুভর টান পরিবারের সবাই কম বেশি জানে, কিন্তু এই টানটা যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা অনেকে জানে না। শুভ নিজের মা থেকে ছোট মার সাথে ঘনিষ্ঠতা বেশি, তাই শুভর মনের কথা আর কারো কাছে লুকাতে পারলেও ছোট মার কাছে একদম লুকাতে পারেনি। কি 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 সব বলছিস তুই? এতটুকু বাচ্চা মেয়ে সুইসাইড করেছে কেন? আমি তোমাকে সব পরে বলবো, এখন আমাকে যেতে হবে। শুভ, দাঁড়া বাবা, তুই ঠিক নেই। তোর হাত পা কাঁপছে, এই অবস্থায় তুই ড্রাইভ করতে পারবি না। তুই গাড়ির সামনে দাঁড়া, আমি ইনামকে পাঠাচ্ছি। শুভ প্রথমে রাজি না হলেও পরে ছোট মায়ের কথার অবাধ্য হতে পারেনি। ইনাম ও শুভ গ্রামের দিকে রওনা দিল। কয়েক ঘন্টার মধ্যে শুভ হসপিটালের সামনে পৌঁছালো। কয়েক ঘন্টা শুভ মনে হয় 1000 বার মরেছে। শুভ গাড়ি থেকে নেমেই ভেতরের দিকে দৌড়ে যায়। শুভকে এত সকাল এভাবে দেখে সবাই কিছুটা অবাক হয়। এলোমেলো চুল, পরনে একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার। এটা শুভদেরই হসপিটাল, তাই শুভকে কিছু বলার মতো কেউ নেই।
ও সরাসরি কলির রুমে ঢুকে পড়ল। কলির মা বসেছিল। শুভকে দেখে উনি আশ্চর্যের চূড়ান্ত সীমা নেই, কারণ কলির সুইসাইড হয়নি এখনো। কলির মা ফাহমিদা বেগম আস্তে আস্তে করে উঠে বাইরে চলে এলো শুভকে নিয়ে, কারণ কলি ঘুমিয়েছিল। শুভ নিজেকে কিছুটা সামলিয়ে, কলি এখন কেমন আছে আন্টি? ভালো বাবা, ওষুধের পাওয়ার কম ছিল বলে এ যাত্রায় মেয়েটা বেঁচে গেল, তা না হলে তো মেয়েটা আজ। কলির মা আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়ে। শুভ ইনামকে ইশারা করলে ইনাম এসে, আরে আন্টি, কুলি তো ঠিক আছে এখন, তাহলে কান্না কেন করছেন? আর আপনি মনে হয় সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেন নাই, এতে আপনার শরীরটাও খারাপ হয়ে যাবে। এমনি শুনেছি আপনার নাকি প্রেশার লো থাকে প্রায়, এমন অবস্থায় আপনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। চলেন আমার সাথে, আগে কিছু খেয়ে বিশ্রাম নেবেন। কিন্তু কলি কলি তো একা, ওর বাবা আসুক। আন্টি টেনশন করছেন কেন? শুভ ভাইয়া আছে না, শুভ ভাইয়া কিছুক্ষণ কলিকে দেখে রাখবে। আপনি চলুন আমার সাথে। ইনাম কলির মাকে নিয়ে গেল যাতে শুভ কলির সাথে দেখা করতে পারে। শুভ রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে কলির বেডের সামনে এসে তার পাশে বসে। কলির হাতটা নিজের হাতের সাথে লাগিয়ে কিস করে। শুভর ভেতরটা মনে হয় ফেটে যাচ্ছে কলিকে এই অবস্থায় দেখবে। শুভ কখনো চিন্তাও করেনি কালকের ঘটনার জন্য কলি এমন একটা স্টেপ নেবে। শুভর খোঁচা খোঁচা দাড়ি আর কলির হাতে লাগলে কলি ঘুম ঘুম চোখে হাতটা সরাতে চাইলেও শুভর খোঁচা খোঁচা দাড়ি কলির হাতে লাগলে কলি ঘুম ঘুম চোখে হাতটা সরাতে চাইলে শুভ আরও শক্ত করে ধরে রাখে। কলি কিছুটা বিরক্তিকর হয়ে চোখ দুটো খুলে শুভকে দেখে লাফ দিয়ে উঠে বসে, মনে হয় কোনো ভূত দেখেছে। শুভকে দেখে কলি বিস্ময়ের চরম সীমায়। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওর পাশে বসে আছে। শুভ ভাই, আপনি এখানে আপনি এখানে কি করছেন? কলি কিছুটা ভয় পেয়েছে। আর আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমার সামনে অ্যাকচুয়ালি বসে আছেন নাকি স্বপ্ন দেখছি? কলির কথা শুনে শুভ চোখ দুটো বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। তুই এমন কেন করলি? একবার আমার কথা চিন্তা করলি না বল? কলি চিন্তা করছে আমার এই অবস্থায় উনি এখন আমাকে রাগ দেখায়। তাই কলিও এবার অভিমান করে বলে, করেছি বেশ করেছি, আবার করবো, তাতে আপনার? ঠাস করে পড়ে কলির গালে কথা শেষ হবার আগে। কলির এসব কথা শুনে শুভ নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে কলিকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে কলি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। কলির কান্না দেখে শুভ কলির হাত ধরে নিজের দিকে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। কলি কিছুটা শক হয়ে যায়। শুভর বুকের প্রতিটা স্পন্দন কলি খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ খুব শক্ত করে কলিকে বুকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ওর মুখটা দু হাতে নিয়ে কপালে গালে পাগলের মতো খিস করতে থাকে। শুভর প্রতিটি ছোঁয়ায় কলির ভেতরে তোলপাড় হতে লাগলো। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, গলা যেন শুকিয়ে যাচ্ছে। কলির মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলে সব উধাও হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে তা যেন সত্য হয়। কলি এই দোয়া করছে আর শুভর ভালোবাসাগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। তোকে জানিস, খুব বেশি ভালোবাসি তোকে। আমার অবুঝ পাগলে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভালোবেসে তোর কাছে থাকতে চাই। এটাই স্রষ্টার কাছে আমার শেষ চাওয়া। অনেক ভালোবাসি রে আমার অবুঝ পাগলে। তুই ভালোবাসিস বা নাই বাসিস, তোকে নিয়ে স্বপ্ন দেখি আপন করে পাওয়ার জন্য আজও আসে আশায়। তুই কি আমার ভালোবাসা বুঝবি না? আমি তো আর তোকে ছাড়া চলতে পারছি না। আজও তোকে ভেবে ভেবে আবার নির্ঘুম রাত কাটে। আমি রাগ করি, ঘৃণা করি বা অভিমানী যতই করি না কেন, তবুও তোকেই ভালোবাসি। আর কাউকে ভালোবাসার কথা চিন্তাও করতে চাই না। তুই ছাড়া এই মন কাউকে দিব ভাবতেও পারবো না। তুই চলে যেতে চাইলেও যেতে দিতে পারবো না, কারণ তোকে ছাড়া যে আমিও বাঁচবো না। তোর হৃদয়, তোর মনে, তোর দেহে শুধু এই শুভর বসবাস হবে। এখানে আমি অন্য কাউকে দেখতে পারবো না। যেদিন তুই আমার থাকবি না, সেদিন তোকে আমি আর কারো হতে দিব না। নিজ হাতে তোকে মেরে ফেলবো
এরপর নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমি তো সকাল হতে চাই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রাতে তোর জড়ানো চাদরটা হতে চাই, তোর সুখের রাতে ভেজা চুলের কারণ হতে চাই, তোকে ভালোবাসার অধিকার শুধু আমার। এতক্ষণ পর কলির বিশ্বাস হলো এটা কোনো স্বপ্ন না, সত্যি শুভ আমাকে ভালোবাসে। কলি শুভকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলো। এ এক সুখের কান্না, কারণ এতদিন ধরে কলি শুধু জেনে এসেছিল শুভকেও একাই ভালোবাসে। শুভ হয়তো কলিকে ভালোবাসে না, কিন্তু ওর ধারণা ভুল। শুভ তো কলিকে ওর থেকেই বেশি ভালোবাসে। কলি কান্না করতেই থাকে। কলির চোখ, নাকের পানি, শুভর সাদা গেঞ্জিটাও ভিজে যাচ্ছে, সাথে কলির চোখের জড়ানো কাজলটার দাগ লেগে আছে। এই অধিকার তুই কাউকে চাইলেও আমি কাউকে দিতে দিব না। আর তুই ভুলে এমন চিন্তা কখনো করবি না। আজ থেকে কলি শুধু এই শুভর, আর কারো না। মনে রাখিস আমার অবুঝ পাগলি, আমিও শুধু তোকেই ভালোবাসি। স্টপ, এখন তো বন্ধ কর, আর কাঁদতে হবে না। শুভ আবার নিজের বুক থেকে কলিকে সরিয়ে ওর মুখ হাতে নিল। কলিরই মায়া ভরা মুখ, চোখে ছড়ানো কাজল, এসবই শুভকে আকর্ষণ করত কলির প্রতি, আজও করছে। আজ তো শুভ কোনো নিষেধও মানতে চায় না, তাই কোনো কিছু চিন্তা না করে কলির ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে পুড়ে নিল। পরম আবেশে কলির ঠোঁটগুলো চুষতে লাগলো, যেন কতদিনের তৃষ্ণা আজ শুভ পূরণ করছে। কলি শুভকে সরার জন্য একটু ধাক্কা দিল। শুভ কলির কোমরটা ধরে আরও কাছে টেনে আনে। কলির হাত দুটো শুভর বুকের উপর, আর শুভর আরেক হাত দিয়ে কলির চুলগুলো মুঠো ভর্তি করে রেখেছে, যাতে কলি লড়তে না পারে। কলির চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারল গরম কিছু বেয়ে পড়ছে। কলি চোখ খুলে দেখে শুভর চোখ দিয়ে পানি পড়ছে। শুভ যেন আজ নিজের মধ্যেই নেই, কলিকে পেয়ে যেন সব ভুলে গেছে। ঠিক 15 মিনিট পর শুভ কলিকে ছেড়ে কলির কপালের সাথে নিজের কপাল রাখে। Sorry babe, I'm really sorry. I didn't want to do it, but I couldn't stop myself. I'm sorry. শুভ চোখগুলো বন্ধ করেই কথাগুলো বলছে, আর কলি তো লজ্জায় শুভর দিকে তাকাতেই পারছে না। শুভ্র তা দেখে মুচকি হাসি দিল। কলিকে বেডে শুয়ে দিয়ে চাদর দিয়ে দিল শরীরে, আর কপালে একটা কিস করে। আমাকে যেতে হবে কলি, বাইরে আন্টি আছে। কলি এখনো শুভর দিকে তাকালো না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। শুভ যেতে নিলে কলি শুভর হাতটা ধরে ফেলে, কিন্তু কিছু বলে না। হয়তো বলতে পারছে না, কিন্তু শুভকে যেতে দিতে চায় না। কিন্তু শুভ ঠিক বুঝে নিয়েছে কলি কি বলতে চায়। কলির হাতটা নিজের হাতে নিয়ে, আমি আজ ঢাকায় যাচ্ছি না, শুধু বাইরে যাচ্ছি। এবার কলি হাতটা ছেড়ে দিল। শুভ হাসতে হাসতে রুম থেকে বাইরে চলে গেল। বাইরে গিয়ে কলির মায়ের পাশের চেয়ারে বসে, কারণ কলির মা শুভ আর কলির কথা শুনে ফেলে। শুভ, কলি তোমার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল। তুমি কি জানো তোমরা কি করতে চাইছো? আমার মেয়েটা ছোট, হয়তো জীবন সম্পর্কে ওর জ্ঞান অনেক কম, কিন্তু তোমাকে দিয়ে আমি এই আশা করিনি। তুমি ওকে কেন বুঝালে না তোমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না? শুভ কলির মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি জানি, কিন্তু কি করবো বললো না। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কলি থেকে এত বছর দূরেও সরেছিলাম, কিন্তু না আমি আর না কলি কেউ কাউকে বলতে পারি নাই। আমার বয়সটা কম হলে হয়তো কারো কোনো সমস্যা হতো না, কিন্তু বিশ্বাস করুন এতে ভালোবাসার ঘাটতি কখনো হবে না। কারণ ভালোবাসা তো কখনো বয়স মানেই না, কোনো নিয়মও মানে না। সমাজ যত কটু কথাই বলুক না কেন, বাঁকা চোখে তাকাক, ভালোবাসার ক্ষেত্রে কোনো বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। শুধু আমি না, কলিও আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার জন্য না হলেও কলির জন্য মেনে নিন প্লিজ। একজন মা হয়ে না, একজন মেয়ে হয়ে কলির অনুভূতিটা চিন্তা করুন, আর তারপর আপনার যা ইচ্ছা করুন। কিন্তু কলি এখনো ছোট, আর ওর বাবা কখনো মানবে না। আমি জানি কলি এখনো ছোট, তাই তো আমি অপেক্ষায় আছি ওর প্রাপ্ত বয়স্ক হবার জন্য। ও ঠিকঠাক হয়ে গেলে আমি ওকে বিয়ে করব। আমি ওর জন্য এতটা বছর অপেক্ষা করেছি, সেখানে আরও কয়েকটা বছরও করতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, আমার থেকে
কেউ কলিকে বেশি ভালোবাসবে না। কলি ছোটবেলা আমার কাছে নিতান্ত একটা ছোট্ট মানুষ ছিল, ছোট্ট একটা কিউট বেবি। আরও 5টা বাচ্চা আমার কাছে যেমন লাগতো। কিন্তু ধীরে ধীরে ও যখন বড় হলো, আমার দিকে ওর যে তাকানো, ওর যে চাহনি, আমার পিছু ওর যে আগ্রহ, সব কিছুতে আমি অনেক মুগ্ধ হতাম। না চাইতেও আমাকে ওভাবে ভাবতেও বাধ্য করেছে। ছোট্ট সেই পরীটা বড় হয়ে আমার মন কেড়ে নিল। ছোটবেলায় মুগ্ধ করতো একটা পাকা বুড়ি হিসেবে, আর বড় হয়ে অন্যরকমভাবে আমার দৃষ্টি, মন, আমার মস্তিষ্ক সব কিছু কেড়ে নিল। আমি সবার সম্মতি নিয়েই কলিকে নিজের করে নিব, শুধু আপনি একটু দোয়া করবেন। এরপর শুভ উঠে চলে গেল। শুভ হসপিটাল থেকে সরাসরি থানায় গেল। কলি আত্মহত্যা করেছে, তাই পুলিশ কেস করতে চাইছে। শুভ গিয়ে সব সামাল দেয়। কলির বাবাও শুভকে এই সময় আশা করেনি, তবু কিছু বলেনি, কারণ কলির প্রতি শুভর টানটা উনি জানে। কিন্তু ভালোবাসাটার কথা এখনো তার কান পর্যন্ত পৌঁছায়নি। সে মনে করেছে হয়তো হসপিটাল থেকে কেউ বলেছে শুভকে, তা না হলে শুভ কিভাবে জানবে। কলিকে 2 দিন পর ছুটি দিয়ে দিল। এই 2 দিন শুভ কলির সাথে সারাক্ষণ হসপিটালেই ছিল। কলির মাও বুঝতে পারলো শুভ আসলেই কলিকে অনেক ভালোবাসে। কিন্তু তবু একটা কিন্তু থেকে যায়। কলি এখন বাসায়, আজ স্কুলেও গিয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ শুভর গাড়ির সামনে দেখতে পেল। কলি গাড়ির সামনে যেতে শুভ দরজা খুলে কলিকে ভেতরে টান দিয়ে নিয়ে এলো। কলি ভয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কেউ দেখছে কিনা। ভাগ্যিস আজ শিলা ছিল না, তা না হলে কি হতো। কিরে, কি চিন্তা করছিস? কলির সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে এদিক ওদিক তাকিয়ে লাভ নেই। তোকে কেউ দেখেনি, আর এখনো এই গাড়ির ভেতরে কেউ দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পারবি। কলির এতক্ষণ পর চিন্তার অবসান হলো, কিন্তু শুভর দিকে তাকিয়ে আবার শুরু হয়ে গেল। শুভ কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে। শুভ এভাবে তাকালে কলির ভেতরে অদ্ভুত ফিলিংস প্রসারিত হয়, যার কারণে কলির গালগুলো লজ্জে লাল হয়ে যায়। কলি শুভ থেকে একটু দূরে বসার চেষ্টা করল। শুভ টান দিয়ে কলিকে আরো কাছে টেনে নিয়ে যায়। এবার কলির ঘাড়ে মুখ রেখে কলি শরীরের ঘ্রাণ নিতে থাকে। কি মাখছিস আজকে? কলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, লোশন। তাই তো এত মিষ্টি ঘ্রাণ আসছে। আমাকে পাগল করার জন্য সব ব্যবস্থা করে রেখেছিস। হ্যাঁ, এই কয়েকদিনে তোর অনেক আসক্ত হয়ে পড়েছি। বলতো ঢাকায় গেলে তোকে ছাড়া থাকবো কিভাবে? আপনি চলে যাচ্ছেন কবে? আজ এক্ষুনি রওনা দিব। তোর সাথে দেখা করবো বলে এখানে অপেক্ষা করছিলাম। আমি সময় পেলেই চলে আসব, কিন্তু যেতে তো হবে আমায়। অনেক কাজ আছে। চাচা একা কিছুই করতে পারছে না। তুই একদম কান্না করবি না। ক্লাস ছাড়া, কোচিং ছাড়া কোথাও যাবি না। নিজের খেয়াল রাখবি। এখানে ফোন আছে, আমি ফোন করব। যত রাতই হোক একবার হলে আমার সাথে কথা বলবি। আমি কি বলছি শুনছিস? কলি মাথা নেড়ে হ্যাঁ বলল। আর আজই আন্টিকে নিয়ে বড় ওড়না কিনে আনবি। এই ছোট ছোট স্কার্ফ এসব আমি যেন আর না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বুঝছিস? কলি ফ্যালহাল চোখে শুভর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। শুভ কলির কপালে একটা কিস করে। কলিকে কলির বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। উদ্দেশ্য ঢাকা যাওয়া। শুভর মেসেজ। কলির মুখে হাসি ফুটে উঠল। এভাবে সারা সপ্তাহ জুড়ে মেসেজের আদান প্রদান চলে তাদের মধ্যে। শুধু রাতে শুভর সাথে কথা হতো আমার। সপ্তাহে একদিন শুভ ঢাকা থেকে আসতো কলির সাথে দেখা করতে। এভাবে সময়গুলো ভালোই চলছিল। অনেক দিন পর আমি স্কুলে গিয়ে দেখি পুরো স্কুলে খুব সুন্দর করে সাজানো হয়েছে বসন্ত উপলক্ষে। ঋতুরাজ বসন্ত এসে পড়েছে। শীতের রিক্ততাকে কাটিয়ে বসন্তের ছোঁয়ায় প্রকৃতি নতুন রূপে সাজাতে শিখেছে। তাকেই বরণ করার জন্য এত আয়োজন। এবার আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে, তবে এবার আমার জন্য একটু স্পেশাল, কারণ এবার আমিও গান গাইব অনুষ্ঠানে। গানের গলা বরাবরই ভালো ছিল আমার, কিন্তু শুভর উপর রাগ করে এত বছর স্কুলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি আমি। কিন্তু এই বছর আমার জন্য স্পেশাল। আজ শুভ নামক মানুষটা আমার, তাই রাগ করে কোনো লাভ নেই, কারণ রাগ, অভিমান, বিরহ সব শেষে শুভ শুধুই আমার। এই দিক দিয়ে শুভর দিনগুলোও ভালোই যাচ্ছে। সারাদিনের হাজারো ক্লান্তি টেনশন দূর করে রাতে কলির সাথে কথা বলে।
আজ রাতেও কলির সাথে কথা বলে জানতে পারলো কলি কালকের অনুষ্ঠানে গান গাইবে, কিন্তু শুভ ব্যস্ততার জন্য আসতে পারবে না। কলিকে বলে দিল। এটা শুনে কলির কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল। পরে অবশ্য শুভ অন্য সব কথা বলে কলির মন ভালো করে দিয়েছে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম, তা না হলে দেরি হয়ে যাবে। আজ আমি একটা হলুদ রঙের 3 পিসের সাথে লাল ওড়না পরলাম। কাঠগোলাপের কানের দুল পরেছি। আমার যথারীতি গোলাপ পছন্দ, কিন্তু শুভর নাকি কাঠগোলাপ বেশি ভালো লাগে, তাই এবার গোলাপ বা গাঁদা ফুল না, শুভর পছন্দের কাঠগোলাপ পরেছি। চুলটা বেশ অনেক বড় বলে কিছুটা এলোমেলোভাবে হাত খোপা করে সেখানেও কাঠগোলাপের গাছরা পরেছি। চোখে কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, সব মিলে কলিকে আজ খুব সুন্দর লাগছে। আয়নায় নিজেকে দেখে কলি নিজেই লজ্জা পেয়ে গেল, কারণ এর আগে কলি কখনো সাজগোজের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না। কিন্তু আজকাল কেন জানি সাজতে খুব মন চায় কলির। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। কিন্তু কিছুক্ষণ পর কলির আফসোস হয় ফোন থেকে শুভর একটা ছবি বের করে বলতে থাকে, মিস্টার শুভ, দেখুন আমায় কতটা সুন্দর লাগছে। আপনার পছন্দের ফুল দিয়ে সেজেছি আজ আমি। সারাক্ষণ তো আমায় পিচ্ছি পিচ্ছি বলেন, আজ দেখলে বুঝতে পারতেন আপনার পিচ্ছি এখন আর পিচ্ছি নেই, বড় হয়ে গেছে। কিন্তু আপনি তো খুব ব্যস্ত মানুষ, আমাকে দেখার সময় কি আছে আপনার? আমি এবার আপনার জন্যেই অংশগ্রহণ করলাম, আর আপনি নিজেই নাকি আসবেন না। মনে রাখবেন, আমারও সময় আসবে, দেখাবো মজা আমি সেই দিন। কলি, এই কলি, হয়নি তোর? শিলা বাহিরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বের হ। আসছি মাত্র। আমায় বের হতে দেখে শিলা দাঁড়িয়ে আছে। কলি, আজ কাকে খুন করার প্ল্যানিং করছিস? কি যাতা বলছিস? কি যা তা না, আজ তো তোকে কি যে সুন্দর লাগছে দোস্ত, আমি পোলা হইলে ভাগাইয়া নিয়ে যাইতাম আজ। হয়েছে, চল। যার জন্য এত আয়োজন তার খবর নাই, ওনেরে খুন করে কি করুম? আমি মনে মনে শুভর চিন্তা করতে করতে স্কুলে পৌঁছে গেলাম। অনুষ্ঠানে শুরু হয়ে গেল। কিছু গেস্ট এসেছে, আরো কিছু গেস্ট নাকি আসছে। আমি এখন শুভর আশা করে বসে আছি। কিছুক্ষণ পর চোখ গেল স্কুলের গেট দিয়ে 3 জন সুদর্শন পুরুষ প্রবেশ করলো, আর সব মেয়েরা ওদের দিকে তাকিয়েছে। এটা আর কেউ নাই, না মাহির আর একজন কে আমি চিনি না, কিন্তু আমার চোখে যাহারে খুঁজিতাছি তাহাকে কোথাও দেখছি না কেন। ঠিক তখনই মাহির আসে। হ্যাঁ পিচ্ছি আপু, কাকে খুঁজছো? আমি মাথা নেড়ে না বললাম, কাউকে না। তুমি যাকে খুঁজছো সে এখানে নেই, তাই খুঁজি বন্ধ করে প্রোগ্রামে মন দাও। আর তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ ভাই দেখলে আজ পুরো পাগল হয়ে যেত। এমনিই তো বেচারা হাফ পাগল অলরেডি তোমার জন্য। তখনই ইনাম ও ফাহিম এসে দাঁড়ালো আমার সামনে। কেমন আছো কলি? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই ভাইয়াটাকে আগে কখনো দেখিনি তো। হ্যালো, আমাদের জিজু, অর্পাপুর হাজবেন্ড, আর তোমার শুভ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি তোমার সতীনও বলতে পারো। এসে মাহিরের এই কথায় কলি সহ সবাই অবাক। অবাক হবার কিছু নাই কলি, তোমার শুভ ভাইয়া তোমার থেকে বেশি ওনার সাথে থাকে। ফাহিম ভাইয়াকে ছাড়া তো দিন শুরুই হয় না ভাইয়ার। স্টপ মাহির, কি যাতা বলছিস? কলি, তুমি ওর কথায় কিছু মনে করো না। আর আমরা কিন্তু তোমার গান শোনার জন্য এত দূর থেকে আসছি, তাই শুভকামনা রইল তোমার সাথে আমাদের। ধন্যবাদ ভাইয়া। এতক্ষণে ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল। কিছুক্ষণ পর কলির গান শুরু হয়, তাই কলি স্টেজের ব্যাক সাইডে গিয়ে দাঁড়ালো। কলির নাম ডাকার পর কলিও স্টেজে গিয়ে গান আরম্ভ করে। ঠিক তখনই সামনে নজর পড়ে কলির। এ কি, এ তো শুভ। হলুদ পাঞ্জাবি পরে হ্যান্ডসাম ড্যাশিং লুক নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে, আর ঠোঁটে তার সেই ভয়ঙ্কর হাসি। এই হাসি দেখিয়ে যে কোনো মেয়েকে নিমিষেই পটিয়ে ফেলতে পারবে। আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে গান গাওয়া শুরু করলাম। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ পুরোটা সময় কলির দিকে তাকিয়েছিল, কিন্তু কলি শুভর চোখের দিকে আর তাকায়নি, কারণ শুভর চোখের দিকে তাকালে হারিয়ে যেতে মন চায়। গান শেষে চারদিকে তালির শব্দে শুভর ধ্যান ভাঙে। শুভ একা আসেনি এবার, অর্পা ও রিহাকে সাথে করে এনেছে। অর্পা দেখেছে কলিকে আগে, কিন্তু রিহার কলির সাথে আগে দেখা হয়নি, তাই এবার জিদ করেই ভাইয়ের সাথে এসেছে। কলিকে দেখে তো রিহা ছড়িয়ে ধরেছে, মনে হয় গতকালের চেনা। শুভ রিহার সাথে কলিকে পরিচয় করিয়ে দিল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।